ক্যাপিটাল বাজেটিং অধ্যায়ে আছি আমরা। আজ অ্যাভারেজ রেট অফ রিটার্ন, সংক্ষেপে বলা হয় ARR, এবং যার বাংলা হচ্ছে গড় মুনাফার হার, এই সম্পর্কিত একটি বেসিক অঙ্ক আজ আমরা শিখব। প্রত্যেক পরীক্ষাতেই ARR বা অ্যাভারেজ রেট অফ রিটার্ন থেকে কোশ্চেন আসে। তো আশা করছি এই অঙ্কটি আমরা এমন ভাবে শিখবো, একটু বেশি ডিসকাস করব, এমন ভাবে শিখবো যেন যে কোনো অঙ্ক, ARR রিলেটেড যে কোনো অঙ্ক আপনি বা আপনারা সলভ করতে পারেন। এখানে দেখেন 1 2 3 4 5টি পয়েন্ট করা আছে। আমি এ সম্পর্কে এখানে বিস্তারিত বলবো না, প্র্যাকটিক্যাল অঙ্কের মাধ্যমে বোঝাবো। শুধুমাত্র একটি কথা বলে রাখি, ARR বা অ্যাভারেজ রেট অফ রিটার্ন, এই রিলেটেড অঙ্ক করতে গেলে আমাদেরকে আহ 4টি সূত্র, যার মধ্যে একটি সূত্র হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েশন। আমরা এনপিভি বা আইআরআর বের করার সময় আমরা ডেপ্রিসিয়েশনের সূত্র শিখেছি। এখন অতিরিক্ত আমাদেরকে 1 2 3 এই 3টি সূত্র আমাদেরকে জানতেই হবে। আপনি যে কোনো আইআরআর এর অঙ্ক সামনে আসলে মাথায় নিয়ে নেবেন যে আমার ওই যে বেসিক 4টি সূত্র, অর্থাৎ ডেপ্রিসিয়েশন সহ 4টি সূত্র আমাকে মাথায় রাখতেই হবে। এটা রাখলে আপনার অঙ্ক মনে করেন 50% হয়ে গেছে। বাকিটা আমরা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আরেকটি জিনিস মনে রাখতে হবে, ARR বা অ্যাভারেজ রেট অফ রিটার্নের অঙ্ক করতে গেলে আমাদেরকে কর পরবর্তী নেট মুনাফা, যার ইংরেজি হচ্ছে নেট প্রফিট আফটার ট্যাক্স, এই যে আমি এখানে দিয়েছি, একটু বড় করে নিই, নেট প্রফিট আফটার ট্যাক্স, আমরা একটু ডিফারেন্ট কালার করে নিই। এই জিনিসটি আমাদের লাগবে। কি লাগবে? নেট প্রফিট আফটার ট্যাক্স। তো নেট প্রফিট আফটার ট্যাক্স কোথায় পাবো? ARR এর অঙ্ক করতে গেলে অবশ্যই নেট প্রফিট আফটার ট্যাক্স লাগবে। তো আমরা আগের ক্লাস থেকে একটু দেখি। দেখেন আমাদের ইয়ার সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দেওয়া হলো, দিলে পেয়েছিলাম এনপিবিটি, মানে নেট প্রফিট বিফোর ট্যাক্স। এটি হচ্ছে নেট প্রফিট বিফোর ট্যাক্স। আর এর সাথে এর থেকে আবার আমরা কি ট্যাক্স আমরা ডিডাক্ট করি, ট্যাক্স ডিডাক্ট করার পরে পাই হচ্ছে নেট প্রফিট আফটার ট্যাক্স। এই যে মনে রাখতে হবে যে আমরা যদি ARR এর অঙ্ক করতে চাই তাহলে আমাদেরকে এই পর্যন্ত অবশ্যই, অর্থাৎ আমাদের যে প্রকল্পের ইনভেস্টমেন্ট যা থাকবে তার অবশ্যই নেট প্রফিট আফটার ট্যাক্স। পরীক্ষাতে যদি এটি দেওয়া থাকে, নেট প্রফিট আফটার ট্যাক্স দেওয়া থাকে, তাহলে তো আমাদের কোনো প্রবলেমই নাই। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় নেট প্রফিট বিফোর ট্যাক্স, অর্থাৎ এই কলামটি দেওয়া থাকে, নেট প্রফিট বিফোর ট্যাক্স বা ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স, এটি দেওয়া থাকে। তো সেক্ষেত্রে আমাদেরকে ট্যাক্স অ্যাড করার পর কি করতে হয়? ট্যাক্স অ্যাড করার পর, না, ট্যাক্স বাদ দেওয়ার পর আমাদের নেট প্রফিট আফটার ট্যাক্স এটি বের করে নিয়ে কাজ করতে হয়। এখন আমরা প্র্যাকটিক্যালি অঙ্ক দেখি, অঙ্ক দেখলে আশা করি একদম পরিষ্কার হয়ে যাবে। তাহলে আমরা একটি অঙ্ক পড়ি। এটি যেহেতু ARR এর প্রথম অঙ্ক করব, আমরা আরো একটি অঙ্ক করব। তো এই অঙ্কটি আমি আপনাদেরকে বাংলায় একটু এনেছি এখানে বোঝানোর জন্য। জনাব সাকিব একটি প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপক। তিনি একটি প্রকল্পে বিনিয়োগ চিন্তা করছেন। প্রকল্পের প্রাক্কলিত নগদ বহিঃপ্রবাহ মানে কি? ক্যাশ আউটফ্লো, তাই না? এটি হলো প্রাথমিক বিনিয়োগ। তার প্রাথমিক বিনিয়োগ হচ্ছে 2 লক্ষ টাকা। প্রকল্পের মেয়াদ আছে 4 বছর এবং ভগ্নাবশেষ মূল্য নেই, তার মানে কি স্যালভেজ ভ্যালু নাই। এখানে ভগ্নাবশেষ মূল্য মানে স্যালভেজ ভ্যালু বা স্ক্র্যাপ ভ্যালু নাই। কোম্পানি স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় ধার্য করে, তার মানে কি স্ট্রেট লাইন, তাই না? আমরা ইংরেজিতে শিখেছি স্ট্রেট লাইনে ডেপ্রিসিয়েশন ধার্য করে। কর্পোরেট কর বা ট্যাক্স আছে কত পার্সেন্ট? 40%। প্রকল্পের প্রাক্কলিত কর পূর্ব নগদ আন্তঃপ্রবাহ, দেখেন এখানে অঙ্কে কিন্তু বলে দিয়েছে কর পূর্ব নগদ আন্তঃপ্রবাহ, এখানে একটু মার্ক করে নিই। তো আমরা ইতিপূর্বেই বললাম ARR এর অঙ্ক করতে গেলে কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ আমাদের লাগবে, কিন্তু পরীক্ষাতে আমাদেরকে দিয়েছে কর পূর্ব, ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স। তো আর্নিং বিফোর ট্যাক্স কে ইএটি করে নিতে হবে, আর্নিং আফটার ট্যাক্সে পরিণত করে নিতে হবে। তো এখানে 4 বছরের আন্তঃপ্রবাহ এভাবে দেওয়া আছে। প্রথম বছর 80,000 টাকা আসবে আমার,
দ্বিতীয় বছর 70,000 টাকা আসবে, তৃতীয় বছর 80,000 আসবে, চতুর্থ বছর 1,00,000 টাকা আসবে। এগুলি কিন্তু কি কর দেওয়ার আগে, অর্থাৎ ওই যে ট্যাক্সটি পরিশোধ করার আগে যে অ্যামাউন্ট সেটি। ট্যাক্স দিলে নিশ্চয়ই এখান থেকে কিছু টাকা কম হবে। এখন এই অঙ্কটি করতে গেলে বরাবরের মতো আমরা একটি ক্যালকুলেশন টেবিল করব। এখানে প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে প্রকল্পটির গড় মুনাফার হার নির্ণয়। এই যে এটি হচ্ছে আমাদের মূল প্রশ্ন। প্রকল্পটির গড় মুনাফার হার নির্ণয় করো, অর্থাৎ অ্যাভারেজ রেট অফ রিটার্ন বা ARR নির্ণয় করো। আমরা অঙ্কটি সলভ করব ইংরেজিতে, আমি বোঝানোর জন্য আমি জাস্ট অঙ্কটি এনেছি বাংলায়। তাহলে প্রাথমিক বিনিয়োগ পেলাম 2,00,000 টাকা, মেয়াদ 4 বছর, স্যালভেজ ভ্যালু নেই, অবচয় হবে স্ট্রেট লাইন, ট্যাক্স হচ্ছে 40%, আর নগদ আন্তঃপ্রবাহ এভাবে আছে কর দেওয়ার আগে, ইবিটি আছে, এনবি এটি বিট, এর নেট প্রফিট বিফোর ট্যাক্স দেওয়া আছে। ওকে, ঠিক আছে, আমরা দেখি ক্যালকুলেশনে আমাদের প্রথম বছর, দ্বিতীয় বছর, যেহেতু 4 বছর আছে আমরা ইয়ারের ঘরে কি 4টি বছর নিয়ে নিলাম। সিএফবিটি, ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, প্রথম বছর 80,000 আছে, আমরা 80,000 নিয়ে নিলাম। দ্বিতীয় বছর 70,000, 70,000 নিয়ে নিলাম। এরপরের বছর আছে 80,000, 80,000 নিয়ে নিলাম। এবং চতুর্থ বছরে আমাদের ক্যাশ ফ্লো আসবে কত? আন্তঃপ্রবাহ আসবে 1,00,000 টাকা, এটি আমরা নিয়ে নিলাম সিএফবিটি। এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। তো আমরা জানি সিএফবিটি থেকে আমাদের কি করতে হয়? ডেপ্রিসিয়েশন মাইনাস করতে হয়, অবচয়, কারণ অবচয়ের উপরে আসলে এই যে কর ধার্য করতে হয় না। আপনাদেরকে আবারও বলবো, যে কোনো একটি নতুন অধ্যায় শুরু করলে অবশ্যই পার্ট 1, 2, 3 এভাবে ধারাবাহিকভাবে দেখে আসবেন। এই রিলেটেড কথা আমরা অলরেডি অনেকবার বলে ফেলেছি। আপনি ধারাবাহিকভাবে যদি দেখে আসেন তাহলে খুব ভালো বুঝতে পারবেন। তো সিএফবিটি থেকে আমাদেরকে ডেপ্রিসিয়েশন বিয়োগ দিতে হবে। তো ডেপ্রিসিয়েশন আমাদের অঙ্কে কোথাও বলা নাই, শুধু একটি কথাই বলা আছে, কোম্পানি স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় ধার্য করে, অর্থাৎ এখানে অ্যামাউন্ট উল্লেখ নাই। তাহলে এটা আমাদেরকে বের করে নিতে হবে। ডেপ্রিসিয়েশন বের করার সূত্র আমরা জানি, সূত্র হচ্ছে টোটাল কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইডেড বাই এক্সপেক্টেড লাইফ। অর্থাৎ টোটাল কস্ট আমি কত করেছি, এখানে দেখেন আমরা নগদ বহিঃপ্রবাহ, অর্থাৎ এটি প্রাথমিক বিনিয়োগ ছিল, এরপরে আর কোনো অর্থ আমরা ব্যয় করিনি, কোনো জায়গায় কোনো কিছু দেখা যাচ্ছে না, তার মানে এটি হলো টোটাল কস্ট। আচ্ছা, আরেকটি কথা বলছে ভগ্নাবশেষ মূল্য নেই, তার মানে কি স্যালভেজ ভ্যালু নেই। তার মানে দেখেন দেখেন টোটাল কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইডেড বাই এক্সপেক্টেড লাইফ। এক্সপেক্টেড লাইফ ছিল এখানে 4 বছর, তার মানে টোটাল কস্ট 2,00,000 টাকা, স্যালভেজ ভ্যালু যেহেতু নেই সেহেতু জিরো, এবং এক্সপেক্টেড লাইফ হচ্ছে 4 বছর। তো 2,00,000, এটি যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমরা ডেপ্রিসিয়েশন পেয়ে গেলাম 50,000 টাকা। এই 50,000 টাকা প্রত্যেক বছরের সিএফবিটি থেকে মাইনাস হবে, কারণ কি এখানে বলেছে স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন মানে প্রত্যেক বছরেই অবচয়টি সমান হবে। তো 50,000, 50,000, 50, 50, 4 বছরেই 50,000 হবে ডেপ্রিসিয়েশন। সিএফবিটি থেকে, অর্থাৎ আমাদের যে প্রত্যেক বছরে টাকা আসলো সেখান থেকে আমরা এই অবচয়ের টাকাটি বিয়োগ দিব। বিয়োগ দিলে 80,000 টাকা থেকে যদি 50,000 বিয়োগ দিই পাবো 30,000, 70 থেকে 50 বাদ দিলে 20,000, 80 থেকে 50 বাদ দিলে 30,000, 1,00,000 থেকে 50 বিয়োগ দিলে 50,000। এটি কি পেলাম? ইবিটি বা আর্নিং বিফোর ট্যাক্স। আমরা কিন্তু এখনো ট্যাক্স বাদ দিইনি। এই যে 40% এখানে ট্যাক্সের কথা বলেছে, যে কর্পোরেট খরচে কত পার্সেন্ট? 40%। এটি কিন্তু আমরা এখনো বিয়োগ দিইনি। তো সেটি আমাদেরকে এখন বিয়োগ দিতে হবে কোথা থেকে? ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স, অথবা নেট প্রফিট। এই যে নেট প্রফিট বিফোর ট্যাক্স, নেট প্রফিট বিফোর ট্যাক্স, ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পর যে এটি পেয়েছিলাম নেট প্রফিট বিফোর ট্যাক্স প্রত্যেক ইয়ারের। এখন প্রত্যেক ইয়ার থেকে আমাদের এই যে ট্যাক্স এট 40%, অঙ্কেই বলা আছে 40%, এই যে 40%, এই 40% আমরা এখন নিব। 30,000 টাকার 40% হলো 12,000 টাকা, 20,000 টাকার 40% হলো 8,000 টাকা, 30,000 টাকার 40% হচ্ছে 12,000 টাকা, 50,000 টাকার 40% হচ্ছে 20,000 টাকা। তো এখন যে আমাদের যেহেতু আমি শুরুতেই বলেছিলাম এই অঙ্কে আমাদেরকে অ্যাকচুয়ালি নেট প্রফিট আফটার ট্যাক্স এটির উপরে কাজ করতে হবে। এটি আমাদের এই অঙ্কে অবশ্যই বের করে দিতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। এ কারণে আমাদের এই ট্যাক্সের অংশটি প্রত্যেক ইয়ার থেকে বাদ দেবো। 30,000 টাকা থেকে এখন
এই 12,000 টাকা আমরা বিয়োগ দিব, দিলে পেয়ে গেলাম 18,000 টাকা। 20,000 টাকা থেকে 8,000 টাকা বাদ দিলে পাবো 12,000 টাকা। 30 থেকে 12 গেলে থাকবে আবার 18। 50 থেকে 20 গেলে থাকবে 30,000 টাকা। এই যে এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেছি, যে নেট প্রফিট আফটার ট্যাক্স বের হয়ে গেছে। এখন আমাদের করণীয় কি? আমি বলেছিলাম ARR এর অঙ্ক করতে গেলে আমাদের 4টি সূত্র মাথায় রাখতে হবে। তার মধ্যে একটি সূত্র চলে গেল, এই যে আমি একটু রেড কালার করে দিই, ডেপ্রিসিয়েশনের কাজ আমরা করে ফেলেছি। আরো 3টি সূত্র। 3টি সূত্র কেন লাগবে? এই যে ARR বের করার বেসিক সূত্র এটি, এটি অবশ্যই একদম মুখস্থ করে ফেলবেন। অ্যাভারেজ রেট অফ রিটার্ন বা ARR ইকুয়াল টু অ্যাভারেজ এনপিএটি। এনপিএটি মানে কি? নেট প্রফিট আফটার ট্যাক্স। এই যে নেট প্রফিট আফটার ট্যাক্স কোনটি? এটি। এই যে নেট প্রফিট আফটার ট্যাক্স, তার কিন্তু অ্যাভারেজ চাইছে, শুধু এনপিএটি না, বলেছে অ্যাভারেজ এনপিএটি ডিভাইডেড বাই এভারেজ ইনভেস্টমেন্ট। অ্যাভারেজ এনপিএটি ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেস্টমেন্ট ইনটু 100। এখন দেখেন, আমি এনপিএটি পাইছি কিন্তু অ্যাভারেজ এনপিএটি আমি পাই নাই। আবার ইনভেস্টমেন্ট জানি আমি কত করছি, কিন্তু অ্যাভারেজ ইনভেস্টমেন্ট আমার হাতে নাই। এ কারণে আরো দুটি সূত্র আমাদেরকে আহ, জানতে হবে। একটি হলো অ্যাভারেজ এনপিএটি বের করার সূত্র, এই যে অ্যাভারেজ নেট প্রফিট আফটার ট্যাক্স বা অ্যাভারেজ এনপিএটি। এটিকে আমরা মার্ক করে নিলাম। যেটি বের করার সূত্র খুবই সহজ, শুধুমাত্র আহ, একটু প্র্যাকটিস করতে হবে। এটি বের করার সূত্র হচ্ছে, এই যে দেখেন আমি একটু বের করে রেখেছি, টোটাল। খেয়াল করেন, টোটাল। টোটাল এনপিএটি ডিভাইডেড বাই, এই যে ডেপ্রিসিয়েশনে যেমন এক্সপেক্টেড লাইফ থাকে, এখানে যেমন আমরা এক্সপেক্টেড লাইফ পাইছিলাম, মনে রাখবেন যে অ্যাভারেজ এনপিএটি বের করতে গেলে উপরে থাকবে টোটাল। এই যে টোটাল একটু লিখে দিই, টোটাল এনপিএটি অর্থাৎ, সরি এটিকে একটু ইংলিশ করে নিই, এনপিএটি অর্থাৎ টোটাল নেট প্রফিট আফটার ট্যাক্স ডিভাইডেড বাই এক্সপেক্টেড লাইফ সমান এই টোটাল ইএটি বা এনপিএটি ডিভাইডেড বাই এক্সপেক্টেড লাইফ। তো টোটাল আমি এখানে এইগুলি যদি আমরা যোগ করি, এনপিএটি 4 বছরের এনপিএটি যোগ করলে পেয়ে গেলাম 78,000 টাকা। এই 78,000 উপরে রাখলাম, ডিভাইডেড বাই এক্সপেক্টেড লাইফ। অঙ্কে আমরা দেখেছি এখানে এক্সপেক্টেড লাইফ ছিল কত? এই যে 4 বছর, প্রকল্পের মেয়াদ আছে 4 বছর। তো এক্সপেক্টেড লাইফ দ্বারা আমরা ভাগ করলাম, ভাগ করলে 78,000-কে আমরা যদি 4 দ্বারা ভাগ করি তাহলে পেয়ে গেলাম কত? 19,500। তাহলে একটি রিকোয়ারমেন্ট হয়ে গেল, অর্থাৎ মূল সূত্র এটি। মূল সূত্রকে আমরা একটু ডিফারেন্ট কালার করি। মূল সূত্রকে আমরা এভাবে রাখলাম, একটি ব্ল্যাক কালার থাক। ওকে। অ্যাভারেজ রেট অফ রিটার্নের উপরে অ্যাভারেজ এনপিএটি, অ্যাভারেজ এনপিএটি এভাবে আমরা বের করলাম। দ্বিতীয় যে সূত্রটি লাগবে, তৃতীয় সূত্র, অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। অ্যাভারেজ ইনভেস্টমেন্ট বের করার সূত্র হলো ইনিশিয়াল ক্যাশ আউটফ্লো, মানে কি? প্রাথমিক বিনিয়োগ। তার সাথে যোগ করতে হবে স্যালভেজ ভ্যালু, ভাগ দিতে হবে 2 দ্বারা। দেখেন আগে আমরা অবচয়ের ক্ষেত্রে কিন্তু ভাগ দিয়েছি এক্সপেক্টেড লাইফ দ্বারা। আবার অ্যাভারেজ এনপিএটি বের করতে গেলেও আমরা এক্সপেক্টেড লাইফ দ্বারা ভাগ করেছি। কিন্তু মনে রাখবেন, অ্যাভারেজ ইনভেস্টমেন্টকে যদি ভাগ করি, বের করতে চাই, তাহলে সেখানে ভাগ দিব আমরা 2 দ্বারা। তো ইনিশিয়াল ক্যাশ আউটফ্লো আমাদের ছিল 2 লক্ষ টাকা, স্যালভেজ ভ্যালু ছিল না। এই যে এ কারণে এখানে কি হলো, ঠিক একটু বড় করি আমরা, এখানে ইনিশিয়াল ক্যাশ আউটফ্লো আমরা এই যে শুরুতে নগদ বহিঃপ্রবাহ, অর্থাৎ এটি ছিল প্রাথমিক বিনিয়োগ, এটি আমাদের কত টাকা ছিল? 2 লক্ষ টাকা ছিল। তো এই যে নগদ বহিঃপ্রবাহ 2 লক্ষ টাকা, এখানে চলে আসলো ইনিশিয়াল ক্যাশ আউটফ্লো 2 লক্ষ টাকা, প্লাস স্যালভেজ ভ্যালু ছিল 0, কোনো স্যালভেজ ভ্যালু ছিল না। এই যে ভগ্নাবশেষ মূল্য নেই, তার মানে ভগ্নাবশেষ মূল্য নেই মানে 0 ডিভাইডেড বাই 2। তো আমরা যদি এটি ক্যালকুলেশন করি তাহলে আনসার পেয়ে যাবো 1 লক্ষ। তাহলে দেখেন, এখন আমাদের মূল সূত্র যেটি ছিল অ্যাভারেজ রেট অফ রিটার্ন, এর অ্যাভারেজ এনপিএটিও আমরা বের করে ফেলেছি, অ্যাভারেজ ইনভেস্টমেন্টও বের করে ফেলেছি ইন্টু 100। তাহলে অ্যাভারেজ এনপিএটি কত পেয়েছিলাম? অ্যাভারেজ এনপিএটি অর্থাৎ 2 নম্বর, এই যে এটি, এটিকে ক্যালকুলেশন করে আমরা পেয়েছিলাম এই যে 19,500। এটিকে আমরা উপরে রাখলাম, এই যে 19,500।
500। দ্বিতীয়ত, এভারেজ ইনভেস্টমেন্ট কত পেলাম? 1 লক্ষ পেলাম। এই যে এভারেজ ইনভেস্টমেন্ট পেলাম কত? 1 লক্ষ। এটি আমরা রাখলাম নিচে। তাহলে 19,500 ডিভাইডেড বাই 1 লক্ষ ইন্টু 100 সূত্রের, ইন্টু 100। তো এটিকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন কিভাবে করব? আপনি সর্বপ্রথম 19,500 গুণ 100 করেন, তারপর যেই গুণফলটি আসে তাকে আপনি 1 লক্ষ দ্বারা ভাগ দেন, ভাগ দিলে আসবে 19.5, 19.5। এই যে, যেহেতু অ্যাভারেজ রেট অফ রিটার্ন, এখানে রেট বলেছে, অ্যাভারেজ রেট অফ রিটার্ন এখানে অবশ্যই একটি পার্সেন্টেজ দিতে হবে, মনে রাখতে হবে। এই যে 100টা মূলত পার্সেন্টেজ। তাহলে অ্যাভারেজ রেট অফ রিটার্ন হয়ে বের হলো আমাদের এই অঙ্কের ক্ষেত্রে 19.5। অনেক অঙ্কে দুটি প্রজেক্ট দিতে পারে, যে এটি প্রজেক্ট ক, আরেকটি দিতে পারে প্রজেক্ট খ। বলতে পারে দুটি অঙ্কেরই অ্যাভারেজ রেট অফ রিটার্ন বের করে আপনি সিদ্ধান্ত দিন কোন প্রকল্পটি গ্রহণ করা উচিত। সেক্ষেত্রে দুটি প্রকল্পেরই একইভাবে আমাদেরকে কি বের করতে হবে? এআরআর বের করতে হবে। করে যেই প্রকল্পের অ্যাভারেজ রেট অফ রিটার্ন এই শতাংশটি বেশি হবে, সেই প্রকল্পটি আমাদের কাছে অধিক গ্রহণযোগ্য হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো অঙ্কটি আমি খুব সংক্ষেপে আর একটু রিভিশন করে দিচ্ছি। যখনই আমরা অ্যাভারেজ রেট অফ রিটার্ন বা গড় মুনাফার হারের এই অঙ্কটি পাবো, এখানে মূলত আসলে বাংলা সূত্রগুলো দিয়েছে আপনাদের বোঝার জন্য, মূলত আমরা ইংলিশ সূত্রগুলো নিয়ে কাজ করবো। তো এআরআর পাওয়ার সাথে সাথে আমাকে মাথায় নিয়ে ফেলতে হবে যে আমার তো এই অঙ্ক করতে গেলে 4টি সূত্র লাগবে। একটি লাগবে ডেপ্রিসিয়েশন, 2 নাম্বার লাগবে এই যে এআরআর এর যে মূল সূত্র। এই মূল সূত্রের উপরে এবং নিচে আরো দুটি সূত্র লুকানো আছে। এক হচ্ছে কি অ্যাভারেজ এনপিএটি, এটির একটি সূত্র আছে। অ্যাভারেজ ইনভেস্টমেন্ট, এটির একটি সূত্র আছে। তো এভারেজ এনপিএটি সূত্র আমরা দেখলাম টোটাল এনপিএটি ডিভাইডেড বাই এক্সপেক্টেড লাইফ। আর এভারেজ ইনভেস্টমেন্টের সূত্র দেখলাম ইনিশিয়াল ক্যাশ আউটফ্লো প্লাস স্যালভেজ ভ্যালু ডিভাইডেড বাই 2। এভাবে আমরা, আর অবচয় সূত্র তো আমরা জানি, অনেকবার করেছি এটি। এই 4টি জিনিস, এই 4টি সূত্র আমাদেরকে মাথায় রাখতে হবে। আর মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখতে হবে এটি যে এনপিএটি, নেট প্রফিট আফটার ট্যাক্সের উপরে আমাদেরকে এআরআর বের করতে হবে। তো এনপিএটি অর্থাৎ ক্যালকুলেশন টেবিলে আমরা অবশ্যই এই পর্যন্ত আমরা কি করব? ক্যালকুলেট করব। পরীক্ষাতে যদি এনপিবিটি দেওয়া থাকে তাহলে আমাদেরকে এনপিএটি বের করে নিতে হবে, আর যদি এনপিএটি দেওয়া থাকে তাহলে সরাসরি আমরা এটি নিয়ে কাজ করতে পারবো। আর বাকি ক্যালকুলেশন যেমন বলেছি ঠিক সেভাবে ধাপে ধাপে করলে আমাদের অঙ্কটি হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।